বুধবার আমাদের আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয় হচ্ছে রেপার্টারি কেন্টের রেপার্টারি নিয়ে আলোচনা হবে, মাইন্ড চ্যাপ্টার থেকে 42তম পর্ব। তো আপনারা আলোচনা শুনুন, আর আলোচনা চলাকালীন কেউ অযথা আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না। আর প্রশ্ন থাকলে অবশ্যই একে একে আপনারা হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন, আমরা প্রশ্ন নেব। আমি স্যারকে অনুরোধ করছি স্যার আলোচনা শুরু করার জন্য। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। তা আজকে কি মমিনুল ভাই আজকে কি রেকর্ড করছেন নাকি? বুঝতে পারছি না, যাই হোক। আচ্ছা, এবার আমরা আলোচনায় প্রতিবার যেমন একটা করে আমরা রুব্রিক আমরা করে থাকি, সেইভাবে এটা করবো। আগের দিন করেছিলাম কেয়ারফুলনেসটা রিপিট করার দরকার আছে। কেয়ারফুলনেস মানে কি? কোনো কিছু ক্ষতি যাতে না হয়, লোকসান যাতে না হয়, বা সোজা কথা বাংলা কথা হচ্ছে কোনো রকম ক্ষতি কিছু না হয়, সেই জন্য সে অত্যন্ত মনোযোগ সহকারে সেই কাজটা করে। এইটা হচ্ছে কেয়ারফুলনেস। হ্যাঁ, এবং সেখানে কি হচ্ছে, মনোযোগ থাকে, সেখানে মনে কোনো অশান্তি থাকে না, খুব শান্ত মাথায় ধীর স্থির হয়ে সেই কাজটা করে, সুন্দরভাবে করে, সুন্দরভাবে একদম ধৈর্য ধরে করা যাকে বলতে বোঝায় অ্যাটেন্টিভ, মানে মনোযোগ দিয়ে করে। এবার কেয়ারফুল সব এইটা গল্প যদি আমি এক কথায় বলি আপনারা সবাই বুঝে যাবেন। এখনকার মায়েদের দেখবেন, তার বাচ্চা ছেলেগুলোকে মায়েরাই তো স্কুলে নিয়ে যায়, পড়াতে নিয়ে যায়, রেজাল্ট অমুক তমুক। এই মায়েদের যে কাণ্ড কারখানা যেগুলো দেখবেন, সেটা দেখলে বুঝতে পারবেন এটা কি বলে কেয়ারফুল অফ। মানে এই যে কেয়ার যেটা করছে, এখানেও কিন্তু কেয়ার আছে, এখানেও কিন্তু তার প্রতি যথেষ্ট কেয়ার করছে, যত্ন করছে, সবই করছে, কিন্তু তার সঙ্গে অ্যাংজাইটিটা জুড়ে আছে, একটা ওরিড, সে উদ্বিগ্ন হয়ে আছে। এই যে উদ্বিগ্নতা হয়ে আছে, এটি হচ্ছে বোঝার জায়গা, এটা হচ্ছে বোঝার বিষয়। এখন তাহলে এই যে পার্থক্যটা কোথায় দেখবেন, এদের মূল ব্যাপারটা কি, এরা এরকম করে কেন, সেটা একটু। এরা সবসময় ভাবে যে সামথিং ইজ গোয়িং রং, কিছু একটা ভুল হয়ে যাচ্ছে, কিছু একটা লস হয়ে যাবে। এবং তার জন্য সে কি করে, অতিরিক্ত সে কিন্তু কেয়ার নিতে শুরু করে। দেখবেন এই বাচ্চাগুলো এত কেয়ার করে, তাকে খাইয়ে দেয়, পারলে নিজে খেয়ে নিলে যদি ভালো হতো, নিজে খেয়ে নিলে যদি ছেলেটার পেট ভরতো তাহলে আরো ভালো। এরকম হয় না, আমরা যেমন আধারে পাধারে মানুষ হয়ে গেছি আগাছার মতো, এরা তো তা নয়, অতিরিক্ত যত্ন। এই অতিরিক্ত যত্ন করতে গিয়ে তার বাবা মায়ের ঘুম বন্ধ, তাদের চিন্তা ভাবনা বন্ধ, আর এই বাবা মারা অসুস্থ, টেনশন, বলে টেনশন, পরীক্ষা দিতে গেছে ছেলে, টেনশন, যদি ভুলে যায়। ছেলে ভালো, ছেলে যদি ভুলে যায়, এই না পারে, অনেক ধরনের এদের ভাবনা চিন্তা এদের মধ্যে থাকে। এবং যার জন্য হয়টা কি, এরা এত বেশি ইন্টারফেয়ার করে, মানে এই বাচ্চাদের মধ্যে এত ইন্টারফেয়ার করে, এবং এখানে ইন্টারফেয়ার করার জন্য বাচ্চাটাকেও কিন্তু আজকাল বাচ্চারাও বলছে আমার টেনশন হলে এই হাত হাত ঘামে, বলছে পা ঘামে, সে বলছে। এবং টেনশন বানানটাই হয়তো ঠিক মতন করতে পারবে না, এরকম একটা ব্যাপার। ফলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই টেনশনটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে তাদের মধ্যে এই যে স্কুলে কিভাবে যাবে, গাড়িটা যদি মিস করে তাহলে কি হবে, পরীক্ষা যদি দিতে যায়, পরীক্ষা যদি কমন না পড়ে তাহলে কি হবে, খাতা দিতে যদি দেরি করে, বা কঠিন প্রশ্ন যদি করে, এইগুলো নিয়ে তার সবসময় একটা অ্যাপ্রিহেনশন কাজ করে। আবার দেখুন, সে যে তার দায়িত্ব পালন করছে সন্তানের প্রতি, খাওয়া দাওয়া এবং বাচ্চাকে ব্যাগটা বয়ে দিচ্ছে, বাচ্চাদের যাতে কষ্ট না হয়, তার রেসপন্সিবিলিটি আছে। রেসপন্সিবিলিটির সঙ্গে পাশাপাশি তার কিছু অ্যাংজাইটিও একটানা চলছে। এই যে অ্যাংজাইটিটা চলছে, এবং সে সবসময়
তার মনে একটা এই অ্যাংজাইটি দ্বারা যে তার কেয়ারফুলনেস যেটা হচ্ছে সেটাই হচ্ছে কেয়ার শট। এটার পিছনে একটা কি, তার একটা ভয় থাকে, একটা অরিড থাকে। এবং আজকাল আপনি দেখবেন বাচ্চাদের, আপনি মায়েদের জিজ্ঞেস করবেন, মারা বলবে এই বাচ্চা ওরে বাবা রে পড়তে চায় না, পড়াতে বসলে যুদ্ধ করতে হয়, খেতে খেতে বসালে যুদ্ধ করতে হয়, স্কুলে যেতে চায় না, স্কুলে যেতে গেলে যুদ্ধ করতে হয়, মাস্টার দেখলে পালিয়ে যায়, টেনে এনে পড়াতে হয়। তাহলে এই যে ব্যাপারগুলো আছে, এই যে বাচ্চাগুলোকে কি করা হচ্ছে, বাচ্চাকে তো এখন সর্ববিদ্যা বিশারদ করা হচ্ছে। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠলো, চোখে খুললো কি খুললো না, একটু চোখে জল দিল, কোনো রকম একটু ম্যাগি করে দিল, করে দিয়ে এইবার তাকে কি করে ট্রলি ব্যাগের মতো টানতে টানতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই নিয়ে যাচ্ছে, তাকে সাঁতারু করবে, তাকে হচ্ছে পাবলো পিকাসো করবে, হ্যাঁ তাকে হচ্ছে ইয়ে করবে, পেলে বানাবে, মানে যত রকম কিছু আছে সবকিছু তাকে বানাবে। এই ব্যাপারটা যেটা হচ্ছে, এইটার জন্য কি আছে, প্রত্যেকটা ব্যাপারে তার কেয়ার আছে, খরচাও করছে, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা নিয়ে তার উদ্বিগ্নতাও তার সবসময় কাজ করছে। এই যে কাজটা করছে, এই যে উদ্বিগ্নতার সঙ্গে যখন কেয়ার করছে বা তাকে যত্ন করছে বা তাকে সেবা করছে বাচ্চাটাকে, যখন এই দিস কন্ডিশন ইজ কেয়ারফুল অফ। এই দেখুন, তারপরে দেখুন এলমেন্টস ফর্ম, অনেকেই দেখবেন বাচ্চার এরকম পরীক্ষা তো কঠিন পড়েছে শুনলো, কার কাছে ব্যাস হাত পা ঘামতে শুরু করে দিলে, অসুস্থ হয়ে পড়লো, এলমেন্টস ফর্ম। তারপর দেখবেন ডোমেস্টিক অ্যাফেয়ার্স অ্যাবাউট, ডোমেস্টিক অ্যাফেয়ার্স থেকে হতে পারে স্বামীকে এত যত্ন করে সে চিন্তা করা যায় না, এবার স্বামী বা ছেলেদের যত্ন এত করে তারা হ্যান্ডিক্যাপ হয়ে যায়, তারা নেড়ে খেতে শেখে না। এটাও তো একটা মুশকিল ব্যাপার। এইবার তখন সে ভাবছে কি, সে হয়তো দেখা গেল বাপের বাড়িতে গেল, হ্যাঁ কোনো কারণে, ও বাবা ভাতটা করতে পেরেছে তো, খেতে পেরেছে, ভাতটা আবার পুড়িয়ে ফেললো না তো, মানে সে কেয়ারের ব্যাপারটা তার এত অতিরিক্ত, এত মারাত্মক, যে মানে বিরক্তিকর ব্যাপার। এই যে অ্যাংজাইটি ওরিডটা তার সঙ্গে এটা কন্টিনিউয়াস চলে, বাট এটা সিম্পল কিন্তু সোরা নয়, সোরা হচ্ছে অ্যাংজাইটি, তো সোরা তো হবেই, থাকবেই। এবার ব্যাপারটা হচ্ছে কি, এই যে সোরার যে বৈশিষ্ট্য, সোরা মানে কি, ইমোশন অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার আবেগ। তো অনিশ্চয়তার আবেগ যখন একটু আধটু তো হতেই পারে, সেটা তো টলারেবল, কিন্তু যখন ইনটলারেবল যখন জায়গায় যাচ্ছে, খুব সাধারণ কারণে, সেরকম কিছু ঘটেনি, কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি, কোনো রকম সমস্যা কিছু হয়নি, তা সত্ত্বেও এইগুলো ওরা করে। তাহলে এই যে সেখানে কন্টিনিউয়াস একটা ওরিডের মধ্যে থাকে, সকালবেলা ঘুম থেকে যদি উঠতে দেরি হয়ে যায়, তাহলে স্কুলে নিয়ে যেতে অসুবিধা হবে, স্কুলে ইয়ে করবে না। এই যে একটা ওরিডের মধ্যে তার মা থাকছে, এবং সেটা কি, এই ওরিডটা কিন্তু বাচ্চাটাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, সঠিক তার মানে পড়াশোনা থেকে এভরিথিং ঠিক ঠিক সময়ে করা, তাকে ঠিক ঠিক বোঝানো, তাকে একটা ভালো মানুষ করা, এই যে ব্যাপারটা, এই যে চিন্তা ভাবনা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আজকাল ওই একটা বাচ্চা হয়েছে আর কম্পিটিশনের যুগ হয়েছে, আমরা কম্পিটিশন তৈরি করে দিয়েছি, আমাদের সময় কম্পিটিশনই ছিল না। হ্যাঁ, যে যেরকম পেয়েছে, বললাম না আগাছার মতো মানুষ হয়েছি, তা আমরা খারাপ কিছু হয়নি, আমরা অনেক স্টেডি। মানে এই যে মায়েদের যে বিশেষ বাবাদের, বিশেষ করে মায়েদের মধ্যে এটা পাবেন, এই স্টেটটা যেটা আছে, এই হচ্ছে কেয়ারস ফুল অফ। এইটা যদি মায়ের মধ্যে থাকে, বলবে মাকে কেয়ার করবে না, নিশ্চয়ই কেয়ার করবে। কেয়ারের মধ্যে অ্যাংজাইটি থাকবে কেন, আর এত অ্যাংজাইটি থাকবে কেন, এত ওরিড হবে কেন, এটা তো অসুস্থ অবস্থা, সিকনেস তো। মানে এইটা মায়ের চিকিৎসা করতে গেলে পরে এইগুলো দেখতে, আমরা শুধু মায়ের চিকিৎসা করতে গেলে দেখি ছেলে ফিরতে দেরি করলে, আমি ফিরতে দেরি করলে কি হয়, তাদের অসুস্থ হলে কি ধরনের ভাবনা চিন্তা করে, ইত্যাদি ইত্যাদি, এইগুলো থেকে তাদের অ্যাংজাইটিটা পরিমাপ করার চেষ্টা করি। সে বাড়িতে হাউস হোল্ড কাজকর্মগুলো কিরম ভাবে করে, কত টাইমের মধ্যে করতে পারে, কিরম সার্ভিসটা দিতে পারছে, এইসব ইয়েগুলো, সেগুলো দেখতে হবে। ও কাজ করছে, হ্যাঁ রান্নাটা হয়ে যাবে, প্রতিদিনই দিচ্ছে, তবু ভাবছে যদি আজকে না হয়। আচ্ছা, এখান থেকে যাচ্ছে, গিয়ে যদি গাড়িটা না পায় কোনো কারণে, তাহলে কি হবে, কি করে স্কুলে পৌঁছাবে টাইমের মধ্যে, কি করে স্বামী পৌঁছাবে অফিসে। এই যে এদের ভাবনা, প্রত্যেকটা কাজের মধ্যে একটা করে ওরিড লুকিয়ে আছে। এই এই স্টেটটা যেটা আছে, এটাই হচ্ছে কেয়ারস ফুল অফ। এইটুকুই বললাম। এটা নিয়ে কারো যদি সংযোজন করার থাকে সংযোজন করতে পারেন, বা কারো যদি কোনো প্রশ্ন থাকে আগে সংযোজন হোক, হ্যাঁ তারপরে প্রশ্ন থাকলে প্রশ্ন হবে। দীপেন দেখো। আচ্ছা, হ্যাঁ স্যার,
আচ্ছা, আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। এই যে কেয়ারফুলনেস নিয়ে যদি কেউ কিছু বলতে চান, পার্থপ্রদীপ চৌধুরী স্যার কেয়ারফুলনেস নয়, সবেমাত্র। কেয়ারফুলনেস নয়, কেয়ারফুল অফ। ও, কেয়ারফুল কেয়ারফুলনেসটা অফ। আগের দিন হয়ে গেছে। আমি দুটোর মধ্যে পার্থক্যটা আমি করে দিয়েছি আজকে, সেদিনও করেছিলাম, আজকেও করেছি। আচ্ছা স্যার, আমি খেয়াল করিনি ওটা। কেউ যদি বলতে চান, পার্থ স্যার আপনি, পার্থপ্রদীপ স্যার আরে আমি আপনি তো তো সবে সবে ঢুকলাম সবে তো। মাত্র। হুম, আচ্ছা আরে স্যার, হ্যাঁ। স্বপন ভুরে স্যার ছিলেন, তো উনি মনে হয় লেফট আরে নিয়েছেন। রিপন রিপন স্যার আছেন তো, আব্দুল হালিম হ্যাঁ রিপন স্যার আছেন তো। হ্যাঁ স্যার। রিপন স্যার, যতটুকু আলোচনা হলো ওই কেয়ার ফুল অফ ওইটা নিয়ে স্যার কিছু যদি অ্যাড করেন স্যার। আবার না, কেয়ারফুল। আলহামদুলিল্লাহ স্যারের আলোচনার পরে আর কিছু বাকি থাকে, এই কথাটা বললেই আসলে আমি লজ্জা পাই। অনেস্টলি বলতেছি, স্যার যেইভাবে সুন্দর করে মায়ের উদাহরণ দিল, সন্তানদের ভবিষ্যতের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের একটা ওরিডনেস থাকে, আমাদের অ্যাংজাইটি থাকে, এই কথা দিয়ে স্যার যদি বলে দেয়, তারপরে স্যার আমারে ডাকাটা রীতিমতো আমি লজ্জা পাই। যে জায়গায় পার্থপ্রদীপ স্যারও কোনো কথা বলে নাই, সেই জায়গায় আমার আর বলার কি থাকতে পারে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, অসম্ভব সুন্দর করে বলছেন স্যার। মানে জি আপনার স্যার। মতন করে একটু বলুন না, আমরা শুনি একটু। সবার তো বলার ধরন এক রকমের নয়। একটু শুনে সমৃদ্ধ হই। না না, শুনেন, আমি একটা কথা বলি, এই হোমিও দর্পণ আর যতগুলো রুম আমাদের আছে এখন, স্টিল নাও যত জায়গায় যতগুলো রুমে আমরা ক্লাস করতেছি বা করাচ্ছি বা নিজেরা শুনছি, তার মধ্যে যদি নীতি বলেন, নৈতিকতা বলেন, যা কিছুই বলেন, মোরালিটি, এইটা মানে হোমিও দর্পণের সাথে কোনোটারই তুলনাযোগ্য হয় না স্যার। অনেস্টলি আমি এটা আমার নিজস্ব কনসার্ন, অন্যের হয়তো অন্য মতামত থাকতে পারে, ঠিক আছে, কিন্তু এই জায়গার যেই একটা কেয়ারিংটা, careful এই স্যার এই যে এই কেয়ারিংটাই আমার মনে হয় কেয়ারফুলনেস এর চেয়ে বেশি কিছু বলতে স্যার। এই যে প্রত্যেকটা মানুষ নিজেদের দায়বদ্ধতা থেকে কথা বলে, তাদের ভিতরে কিন্তু একটা ভয়ও থাকে স্যার। আমরা যখন একটা ভুল ইন্টারপ্রিটেশন করতে যাব, তখন আমরা 10 বার চিন্তা করি যে এই রুমটার মধ্যে আমি কি করে ভুল করব, ভুল বলবো। তো এইখানে যারা আসে, যে ডাক্তারদের, প্রত্যেকটা ডাক্তারদের প্রতি আমাদের যেই এই মায়া মমতা বা মহাব্বত থেকে আমরা যেই এই শব্দ উচ্চারণ গুলো করি, আমি একটা নতুন সংযোজনের জায়গায় এইটুকুই বলি, এটাই স্যার প্রত্যেকটা শিক্ষকের জায়গা থেকে এটা কেয়ারফুল স্যার, কেয়ারস অফ। আমি বুঝতে পারলাম কিনা আমি জানি না স্যার। ধন্যবাদ স্যার। পার্থপ্রদীপ স্যারের কথা শোনা যাচ্ছিল না স্যার, আপনি মনে হয় নেটওয়ার্কের সমস্যা। বলছি যে হ্যাঁ, মানে স্যার রিপন স্যার যেরকম বললেন, এই কেয়ারফুল এর একটা দুটো উদাহরণ দিলেন খুব আর কি। এই যেমন এই দর্পণের এই ব্যাপার বা ইন্ডিভিজুয়ালদের টিচারদের যে খুব কেয়ারফুল অফ দিয়ে যেটা তার ডেমনস্ট্রেশন দেন, এটা খুব উদাহরণ হিসেবে একটা কার্যকরী হতে পারে। এইটাই দুটোর মধ্যে পার্থক্য একটা কি, কেয়ারফুলনেস মানে যেখানে নিষ্ঠা সহকারে, হ্যাঁ, উইদাউট অ্যাংজাইটি, সেটা হচ্ছে কেয়ারফুলনেস। আর কেয়ারস ওই যে বললাম এখনকার বাবা মা, এর জ্বলন্ত উদাহরণ, এটা আর শেখাতে হবে না। এই বাবা মা গুলো দেখি মানে অতি যত্ন। কেয়ারফুল অফ হচ্ছে অতি যত্ন, অতি যত্ন। আর কেয়ারফুল হচ্ছে সতর্ক। সতর্কও ঠিক নয়, নিষ্ঠা সহকারে যাতে ক্ষতি না নিষ্ঠা, হয়। exactly. সতর্কতা হ্যাঁ। আছে, কিন্তু অ্যাংজাইটিটা নেই। হ্যাঁ, সেইটাই। ওটা হচ্ছে অ্যাটেনশনটা বেশি। হ্যাঁ, ওটা অ্যাটেনশন বেশি, মানে সবকিছু Attention গোছ গাছ করছে পরিপাটি করে, ঘরদোর মুছে পরিপাটি করে, উইদাউট অ্যাংজাইটি। এই যে চেম্বারে তোর আচ্ছা। পেশেন্ট আসবে, শোন, তোর চেম্বারে এসে পেশেন্ট আছে, ওষুধ দেবে। আচ্ছা, ওষুধটা কিভাবে খাওয়াবো? না, তুই হয়তো বললি যে জলে গুলে ওই জিভে একটু ঠেকিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, যদি বেশি ঠেকে যায় কি হবে? কথাগুলো বুঝতে পেরেছিস? সে দায়িত্বটা পালন করবে, কিন্তু তার মধ্যে ভেতরে ভয়, যদি এরকম হয়ে যায়
তাহলে কি হবে? আবার তুই যদি বলি কয়েক গ্লাস পরিবর্তন করে, সে বলবে দুটো কারণে বলতে পারে, একটা তার ইয়ে থেকে বলতে পারে, তার ওই ভ্রান্ত বিশ্বাস থেকে বলতে পারে, এতে আর কি কাজ থাকবে, এরকম বলতে পারে। আবার যদি সে বুদ্ধিমতী হয় তাহলে সে হয়তো বলবে যে স্যার এইভাবে এত মিনিমাম ইয়ে করে দিচ্ছেন কেন, ওষুধটা একটু পাওয়ারফুল। তা আমরা বলি হ্যাঁ পাওয়ারফুল। ও পাওয়ারফুল বলে এবার তুই যতটা বলবি তার থেকে কম দেবে, এরকম ঘটনা আছে, বুঝছো? তা এইগুলো হচ্ছে খুব কসাসলি একটু খেয়াল করলেই পাওয়া যায়। যদিও এখানে বেশি মেডিসিন নেই, এখন ব্যাপার হচ্ছে অনেক সময় হয় কি, ধর ওই দুটো একটা ড্রাগের মধ্যে ঘোরাফেরা করছে আর ডিফারেন্সিয়েট করতে পারছি না, তখন দেখা যাবে ওই ছোট ছোট জিনিসগুলো আমাদের কাজে লেগে যায়। আচ্ছা, আমি কি কাউকে বোঝাতে পারিনি এরকম কেউ আছে, বা বুঝতে পারেনি আমি বলার পরে, এরকম কেউ আছে কি? কারো যদি কোনো প্রশ্ন থাকে করুন, এই কেয়ারফুল অফ। আবার কেয়ারফুল, কেয়ারস, কেয়ারফুল হবে, হ্যাঁ আমি লিখলাম যেটা। হ্যাঁ কেয়ারস দিয়ে কমা দিয়ে তারপর ফুল, কেয়ারফুল বলে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে যাবে, হ্যাঁ স্যার আগের যেটা। কেয়ারফুলনেস হচ্ছে আলাদা। আসলে এইটা হচ্ছে কি, ফুল অফ কেয়ারস, মানে এটা রেপার্টরিতে এইভাবে লেখা হয়, কিন্তু এটা হচ্ছে ফুল অফ কেয়ারস, ফুল অফ। রেপার্টরিতে যে রুব্রিক গুলো হয় তার উপস্থাপনা এরকম ভাবেই হয়। আচ্ছা, প্রশ্ন স্যার দেখছি না, কেউ আচ্ছা, করছে তাহলে না প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা ওই ইয়েতে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবং এরপরে আমরা চলে আসছি আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাসের একটা বই আছে, হ্যাঁ সেই বই থেকে আমি আগে করি, এটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি নিজে দিতে শুরু করি। হ্যাঁ, এবং আগে এটা হোক, ধীরে ধীরে আমরা একটু 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 করে শিখি আমরা। এবং এই যে বিভিন্ন রেপার্টরি থেকে এই যে রেপার্টরি করণটা যেটা, এই রেপার্টরি করণটা কিন্তু আমাদের শিখতে হবে, এটা না শিখলে হবে না। আরেকটা জিনিস শিখতে হবে যেটা আমি এখন একটু একটু করে মাঝে মাঝে বলছি, যে কোনো সিমটমের স্পেস অ্যান্ড ইন্টেন্সিটি। স্পেস মানে কি, গতি, সিমটমটা কোন গতিতে ডেভেলপ করছে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমার সিমটম সব মিলে যায় কিন্তু পেস যদি না মেলে, ওই ওষুধে সারবে না। যতই আমি হিসেব করে দিই, অঙ্ক বসে দিই, হবে না, সারতে পারে না, সারবে না, পেসের সঙ্গে মিলছে না। যেমন ধরুন আপনি আর্সেনিকের সব পিকচার পাচ্ছেন, কিন্তু দেখা গেল যে স্লো মোশনে আস্তে 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 এগোচ্ছে সে, স্লো মোশনে। হ্যাঁ, এই যে স্লো মোশনে একটু সকালবেলা একটু গাটা ম্যাচ ম্যাচ করলো, তারপরে ইয়ে করলো, এই করতে করতে সারাদিন কেটে গেল, পরের দিন অ্যাটাক করলো। এই যে স্লো মোশনে যে অ্যাটাক হচ্ছে, অথচ আর্সেনিকের সব সিমটম দিয়েছে, পরের দিন যে সময়টা করলো আর্সেনিকের, তার সঙ্গে জল পিপাসা আছে, অমুক আছে, ছটফটানি আছে, সবকিছুই আছে, কিন্তু ওই যে স্পেসটা মিলছে না। স্পেসটা না মিললে কিন্তু আর্সেনিক
টনিক কেশ তাকে থুজা দেওয়া হয়েছে, থুজা দিয়ে অনেকদিনই চলেছিল। রিসেন্ট আমি তাকে দিয়েছি, কার্সিনোসিন 01 দিয়েছি। তো সেও ডাক্তারি করে। তাকে আমি বললাম যে যখনই দেখবে কমবে বা বাড়ছে সঙ্গে সঙ্গে বন্ধ করবে। ও 12টা ডোজ খাওয়ার পরে দেখা গেল কি ওর কানের পাশটা ফুলে গেল। এবার তারপর দুদিন পরে ফোড়াটা পেটে পুজ রক্ত বেরোলো। এই কানের ফোড়া ছিল যেটা বহু আগে ইঞ্জেকশন করে কমিয়েছিল। এগুলো এইরকম সব রিটার্ন করতে শুরু করলো। তাহলে এই যে রিটার্নটা যেটা করতে শুরু করলো সাডেনলি করলো ওর, এবং এবার কি ওটা সাডেনলি হয়েছে ঘটনাটা। তাহলে ব্যাপারটা কি হলো, সাইকোসিস যখন আমরা দিলাম, যখন অ্যান্টিসাইকোটিক আমি থুজা ওকে দিয়েছিলাম আগে, সেখানে সাইকোসিস তো দমন কিছুটা হয়েছে। হওয়ার পরে এবার তার শরীর স্টেটটা উঠে আসতে শুরু করেছে, সোরাসিক স্তরটা উঠে আসতে শুরু করেছে। এইটা উঠে আসতে পর তখন এই যে পুঁজ বেরোলো, এটা সোরাসিবিলিটি কম্বিনেশন। তো এইবার তাহলে কি এই যে তার পেশের জায়গাটা, এই যে হঠাৎ করে তার আক্রমণটা যেটা হলো, এই জায়গাটা তো একটু অন্যরকম লাগলো। যার জন্য আমি কি করলাম, আরো কতগুলো সিমটম দেখলাম, আরো ওল্ড সিমটম কতগুলো রিঅ্যাপিয়ার করেছে। করার পর কি হচ্ছে, আবার বাড়তে শুরু করেছে। 1 মাসের মধ্যে আবার বাড়তে শুরু করেছে, কিন্তু লুকটা বেটার লাগছে, মুখটা বেশ, লুকটা বেটার লাগছে। তাও জিভটা হলদে ছিল, একদম সাদা ছিল। ইয়েলো কোটিং মারাত্মক, ইয়েলো কোটিংটা একদম ফেন্ট হয়ে গেছে। তারপরে এই যে হোয়াইট কোটিংটা সেটাও ফেন্ট হয়ে গেছে। এটা খুব সাধারণ ব্যাপার নয় কিন্তু। এই যে জায়গাগুলো আমি যখন দেখলাম, তাহলে এই জায়গাগুলো যেন একটা পরিবর্তন হয়েছে। এবং মেমোরিটাও খুব ভুলে যাচ্ছিল, ভুলে তো যাচ্ছিল, খুবই ভুলে যাচ্ছিল। বলছে 1 সপ্তাহ ধরে যেন আবার আমি একটু একটু করে ভুলতে শুরু করেছি। আরে ওরে বেটা বলে কি, তাহলে এই যে সিমটমের যে আপ ডাউন করছে, একটা কথা আছে, সিমটমের পজ আছে, রেস্ট আছে, এরকম সব ব্যাপার আছে। ফলে ব্যাপার হচ্ছে অনেক সময় কনস্টিটিউশনাল ড্রাগ কাজ বন্ধ করে দেয়। সিগন্যাল থাকে না তা নয়, সিগন্যালটা ওই রেকর্ডিংটা ভালো করে না করলে সিগন্যাল খুঁজে পাবেন না। আমি তাকে আজকে বললাম আমি কোনো ওষুধ দেবো না, সে কান্নাকাটি ওষুধ নেবো না, আমাকে দিন, আমার আবার বাড়াবাড়ি হলে বিপদ হয়ে যাবেন, তো মরলে মরে যাও, আমি তোমাকে দিতে পারবো। তারপর প্রশ্ন করে তারপর লাস্টে যখন আরো কিছু প্রশ্ন করলো বুঝিয়ে দিলাম, চুপ হয়ে গেল, আর কিছু বলে। তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই যে হোমিওপ্যাথিক ফিলোসফিটাকে যদি মাথায় না রাখতে পারি, কেন্টের কোনো বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্য জায়গায় হচ্ছে কি, আজকাল সব মেডিকা ড্রাগস শেখানো হচ্ছে, ড্রাগ পড়ানো হচ্ছে, কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত কেন্টের স্থান নেই। তারা শিখবেটা কি, কেন্টকে বাদ দিয়ে শিখবেটা কি? আপনি ফুল জোগাড় করেছেন, সুতো নাই, তা মালাটা গাঁথবেন কি দিয়ে? কেন্ট হচ্ছে এমন একটা জিনিস বলার সাথে আমি ক্ষমা চাইছি, মুখ দিয়ে এই কথাটা বলা উচিত হয়নি, ক্ষমা চাইছি আপনার। কেন্ট হচ্ছে এমন একজন মনীষা, তার লেখার মধ্যে অ্যানাটমি, ফিজিওলজি, তারপরে হচ্ছে আমাদের ফিলোসফি, রেপার্টারি, মেটেরিয়াল, সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এটা কেন্ট ছাড়া আর কারো কোনো জায়গায় লেখা আধুনিক কালে কেউ নেই। এখন তো আবার ভাগাভাগি চলছে, কেউ হেলথকে ভাঙছে, হেলথকে বিভিন্ন ভাগে ভাগ করছে, অখণ্ড সত্তাকে পুরো বর্জন করে এখন নতুন আবিষ্কার হতে শুরু করছে বর্তমানে। সেইটাই লোকে খাচ্ছে খুব ভালো। ওই যে বললাম, অর্গানন না পড়লে এরকমই হবে, এক একজন এক একটা বার করবে, সেখানে দৌড়বে লোকে। এগুলো হচ্ছে যুগের এক একটা যুগে এক একটা খুব লাফালাফি করে না, কিন্তু যেটা সত্য, অর্গানন তো থাকবেই। অর্গানন কোথা থেকে বাদ দেবেন, যা ছিল তাই থাকবে। ফলে আমাদের এই জন্য সবসময় ফিলোসফিটাকে ভালো করে বুঝতে হবে, না বুঝলে মহা মুশকিল ব্যাপার। আপনারা কোনো জায়গায় কিছু করতে পারবেন, লাগাতে পারবেন না, কিভাবে লাগাতে হবে, কোন দিক থেকে পেস, ওই ইন্টেন্সিটি বললাম, পেস বললাম, ইন্টেন্সিটির একটা ব্যাপার আছে। তো প্রত্যেকটা সিমটমে ইন্টেন্সিটির ব্যাপার আছে। ইন্টেন্সিটি কি সব মেডিসিনে সমান না, একই সিমটম ইন্টেন্সিটি সব জায়গায় সমান নেই। এইগুলো আপনাকে শিখতে হবে, পেশেন্টের কেস রেকর্ডিং থেকে আস্তে আস্তে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। এগুলো বইয়ে লেখা থাকে না ওরকম ভাবে, তবু কেন্টের অনেক জায়গায় লেখা আছে কিছু।
এইগুলো দেখতে হবে। আর জার্নি অফ দ্য পেশেন্ট, কিভাবে পেশেন্টটা তৈরি হলো, এইগুলো কেন্ট বহু জায়গায় আলোচনা করছে। যেমন আমি এই মুহূর্তে মনে পড়ছে অরাম মেটালিকাম, আমি এখন লিখছি ছোট করে। অরাম মেটালিকাম কেন্ট ওরকম বলছে কিভাবে অরাম মেটালিকাম হলো, কি করে লাইকো হলো, কিভাবে তার ইয়েটা কি, গতিটা কি, কিভাবে হলো, এই যে স্টাইলটা যেটা পেশেন্টের, এইটা ড্রাগ করে বোঝার চেষ্টা করতে হবে। কি কি বুঝতে হবে, পেস বুঝতে হবে, আর হচ্ছে আপনার ইন্টেন্সিটি বুঝতে হবে, আর ওই যে ইয়ে কেলে ওই ড্রাগের যে ইয়েটা আর কি, ওই কি বল, ড্রাগ পিকচারটা পড়ে, ড্রাগ পিকচার পড়ে, ওই ড্রাগের যে গতি, আরে ইংরেজি টার্মটা আমার আসছে না মাথায়, আরে মাথায় আসছে না কেন টার্মটা, ড্রাগের ড্রাগ যে পরপর যে যাচ্ছে, ইনফ্লাক্স বলা যেতে পারে একটা। ইনফ্লাক্সটা একটু কঠিন হয়ে যাবে ছোট ছেলেদের পক্ষে। ইনফ্লাক্স তো অবশ্যই, কথা হচ্ছে ইনফ্লাক্স না বলে ওই আমরা কি বলি না, আমরা বারবার বলি তো কিভাবে সে এগোচ্ছে পেশেন্টটা, কি বলে, জার্নি। হ্যাঁ জার্নি, জার্নি অফ দ্য পেশেন্ট, জার্নি অফ দ্য ড্রাগ। এই জার্নিটা বুঝতে হবে। এই জার্নিটা না বুঝলে আপনি সিকনেসও বুঝতে পারবে না, কোনো কিছু বুঝতে পারবে না। এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো বোঝার ব্যাপার আছে। একটা ঘটনা বলি, একটা নিউরালজিক পেনের কেস, তাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার পর সে যাই দেখি তাই বলে কিছু হয়, যাই দেখি সে বলে কিছু হয়। ওই নিউরালজিক পেনটার ব্যাপারটা কি হচ্ছে, এটা প্রথম থেকেই একটা গন্ডগোল হচ্ছে কি, এর কোনো মোরালিটিস নেই, কিন্তু প্রচন্ড নিউরালজিক পেন যখন শুরু হয় না, মাথা খারাপ করে দেয়, কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করে, কোনো কিছুতে আরাম নেই, গরমে আরাম নেই, ঠান্ডায় আরাম নেই, টিপে দিলে আরাম নেই, টেনে ধরলে আরাম নেই, কোনো কিছুতে তার আরাম নেই। হ্যাঁ, পেশেন্ট হচ্ছে সাইকোটিক। এইবার কি হলো, তাকে ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ দেওয়ার পর এবার ওই নিউরালজিক পেনটাও কিন্তু, ওটাও কিন্তু একটু বেড়েছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে কি, এখন টিপে দিলে আরাম হচ্ছে, টিপে দিলে তার আরাম হচ্ছে। হোয়াট ইজ মিনিং, কি মিন করছে, যে ড্রাগটার মডালিটি ছিল না, তার মানে মডালিটিস ডেভেলপ করেনি। তা মডালিটিস ডেভেলপ না করলে আরোগ্যের ইঙ্গিত কি সে দিচ্ছিল না তো এতদিন। এবার ওষুধটা দেওয়ার পর সে দিতে শুরু করেছে। এটা ভাইটাল ফোর্সেরই কেরামতি, ভাইটাল ফোর্স ওটা ডেভেলপ করেছে। দেখো এইবার ব্যাপারটা কি আছে, ওই যে খুব জোরে জোরে টিপলে পরে আরাম হচ্ছে, দ্যাট ইজ সাইকোটিক ফেনোমেনন, পেশেন্ট ইজ সাইকোটিক। তার মানে এই সিমটম যে ডেভেলপ করলো, মডালিটিস ডেভেলপ করলো, ইট ইজ ভেরি গুড সাইন। আমি তাকে পিএল দিয়ে ছেড়ে দিচ্ছি। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আপনি যদি না বোঝেন, আপনি যদি শুধুমাত্র সিমটমটা লেখেন, সিমটমটা কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, কি হচ্ছে, কিভাবে করলে হচ্ছে, এগুলো সব লিখতে হবে। আগে কি ছিল, এখন কি হলো, কি পরিবর্তন, এই পরিবর্তনের সিগনিফিকেন্স কি। সিগনিফিকেন্স বলতে ফিলোসফিক্যালি সিগনিফিকেন্স, প্রতিটি জায়গায় কিন্তু এই দর্শনকে অ্যাপ্লাই করতে, দর্শনকে অ্যাপ্লাই না করতে পারলে ওই যে বললাম স্টেরাইল বন্ধা, আপনার প্রেসক্রিপশন বন্ধা হবে, এলিগেশন সাপ্রেশন করেও বলবেন আমি সারিয়ে দিচ্ছি, বলবেন, তাতে আপনার পয়সাও হবে না, ভালোই পয়সা রোজগার করবেন, সুনামও হবে, সবই আছে, সবই মিথ্যার উপরে। মিথ্যার উপর দাঁড়িয়ে চলবেন কিনা সেটা আগে ভাবুন, বিবেককে প্রশ্ন করুন, ভালো করে শিখুন, শিখলে দেখবেন এই জায়গাগুলো অসাধারণ আপনারা রেজাল্ট দিতে শুরু করেছে। একটু অন্য জায়গায় চলে গেলাম, এর জন্য ক্ষমা চাইছি। তা এবার স্যারের জায়গায় চলে আসি। আমাদের স্যার বলতে ডাক্তার কেশি দাস, আমার গুরু। এবার শুরু করছি। চটচটে ঘাম, চটচটে ঘাম কি হবে, এটা লাগে কিন্তু ঘামের সিমটম গুলো নিতে হবে। চটচটে ঘাম, ঘামের সিমটম খুব গুরুত্বপূর্ণ। কি হবে, চটচটে ঘাম কি নেবেন, শুনতে পাওয়া যাচ্ছে? পার্সপিরেশন স্যার, পার্সপিরেশন ক্লামি নিতে পারি। হ্যাঁ ক্লামি কি
ক্লামি হবে। আরেকটা আছে ভাই, আরেকটা কেউ বলতে পারবে? এই জন্য তো রেপারেটরিটা ঘাটতে হবে বাবা, রেপারেটরি ছাড়া হবে না, রেপারেটরি লাগবে, কিন্তু গাইড করবে ফিলোসফি। রেপারেটরি ছাড়া করবেন কি করে? সব মুখস্থ রাখা সম্ভব নাকি? অসম্ভব ব্যাপার। কেউ মুখস্থ করতে পারবে না ম্যাথমেটিক্যাল। রেপারেটরি লাগবেই লাগবে। আরেকটা কি হবে একজন বলুন? পার্সপিরেশন স্যার, হ্যাঁ, পার্সপিরেশন স্যার, পার্সপিরেশন কি? পার্সপিরেশন গ্রামার কি? ক্লামি শুনতে পাচ্ছি না, একবার বলুন, কথাটা ভালো শুনতে পেলাম না। পার্সপিরেশন স্যার। পার্সপিরেশনের পর কি বলছেন? স্যার কিছু বলিনি। হ্যাঁ, ও তো ক্লামি তো বলেছে, ক্লামি তো বলেছে একজন। আরেকটা হবে বলছি, সেই জন্যই বলছি, সেটা কি হবে? অয়েলি। আমারটা স্টিকি বা গ্রিজি হবে। গ্রিজ গ্রিজ বলে না, গ্রিজি তো মানে আলাদা, গ্রিজি ওর চকচকে হবে, তেলে চকচকে হবে। অয়েলি। হ্যাঁ, ওটা তো অন্য জিনিস। পার্সপিরেশন স্টিকি হবে স্যার। ইয়েস, স্টিকি, ইয়েস। পাতাটা বলে দাও। দাদা আমি পাশে আছি, পাশে। ওই নিয়ে 1301 স্যার, 1301। ঠিক আছে, ঠিক আছে। এরপর কি বলছে? লোম খাড়া হয়ে উঠতো। লোম খাড়া হয়ে উঠতো মানে গায়ের লোম খাড়া হয়ে যায়। অনেকে ভয় পেয়ে লোম খাড়া হয়ে যায়, অনেকের হয়তো দেখা গেল ভালো গান শুনে লোম খাড়া হয়ে যায়। হ্যাঁ, অনেকে ভালো গান শুনে লোম খাড়া হয়ে যায়। কারো হয়তো আনন্দের কথা হচ্ছে, খুব গল্প গুজব হচ্ছে, খুব আনন্দে আছে, লোম খাড়া হয়ে গেল। এই লোম খাড়া হয়ে যায়, এই লোম খাড়া হয়ে যাওয়াটা কোথায় পাবো? এটা কিন্তু হয়, কিন্তু পাওয়া যায়। স্কিনে পাবো, স্কিনে। হ্যাঁ, ওই স্কিনে কি পাবো? কোথায় পাবো আমি জানি নাকি, বলতে হবে তো, বলে বার করতে হবে তো কথাটা। কে? এনিওয়ান, যে কেউ বললে হবে। তার কাছে রেপার্টরি নেই? এরা পারবে না, হ্যাঁ? যারা নতুন করছে ওরা ওটা বুঝতে পারবে না, এটা একটু কঠিন আছে, বুঝলি তো। ওটা ওরা বুঝবে না। লোম খাড়া হয়ে যায়, লোম মানে গায়ের লোম আর কি। হ্যাঁ, আমাদের গায়ের যে লোম আছে খাড়া হয়ে যায়। এটা কোথায় পাবো? স্কিনে পাবো। স্কিনে কোথায় পাবো? গুজ প্লেস, গুজ প্লেস। এইটা কেউ বুঝতে পারবে না বুঝলে, সেইটাই বলছি। আমি দেখলাম কেউ পারে কিনা, অনেকেই আছে, না, অনেকে। এটা আরে রিপন ছিল তো, রিপন ছিল, আমি ভাবছি রিপন কিছু বলবে আর কি, ভেবেছিল। মিহিরের তো না, বলা রিপন স্যার উনি এখন বলছেন না। মিহিরের বলা উচিত ছিল। মিহির বলতে পারে? না, বলতে পারেনি তো। দাদা পাশে আছি, পাশে। বাসে। আচ্ছা, এরপরে কি হচ্ছে? এটা তো গুজ প্লেস হলো। এরপরে যেটা আছে, এটা কিন্তু ঘুমের ট্যাবলেট আর সহ্য হচ্ছে না। এর কি ইয়ে হবে? ঘুমের ট্যাবলেট অনেক সময় বলবে অ্যালোপ্যাথি ওষুধ সহ্য হচ্ছে না, এটা বলে না অনেকে, অ্যালোপ্যাথি ওষুধ সহ্য হচ্ছে না। এটা কোথায় দেখ? ও আমি সহ্য করতে পারি না বাবা রে, ও আমি খেতে পারি না বাবা, ওরে বাবা রে বাবা, বলে তো অনেক পেশেন্ট। এটা কি রুব্রিকটা কি হবে? ফিল স্টমাকে সম্ভবত পাওয়া যায়। কি? তো ওটা না, ওটা যেখানে কি বল না। বলবা, ওরা এই দেখ আর না, কেউ না, ওরা বলে কিনা বলুক। দেখ না, তারপর তুই বলবি। কেউ বলে কিনা হ্যাঁ, দেখ। জেনারেলিটিতে পাওয়া যেতে পারে। পাওয়া যেতে পারে না, সঠিক বলতে হবে। আজকে কেউ নেই সেরকম বলার মতন।
জুনিয়ররা এগিয়ে এটা আসুক। স্বপন বলতে স্যার, পারবে, বলছি- স্বপন বলতে পারবে। এটা বলছি, স্বপন স্বপন আছে বলুন, কিনা আমি জানি না। প্রশ্নটা আবার বলুন। স্বপন তো পাকা লোক, ও তো বলবি। স্যার প্রশ্নটা আবার বলুন। হ্যাঁ বলছি আমি, ঘুমের ট্যাবলেট আর সহ্য হচ্ছে না, এটা এটা হচ্ছে। আমি আবার বলছি, অনেক পেশেন্ট এসে বলে না, বাবারে অ্যালোপ্যাথি ওষুধ আমি খেতে পারি না বাবা, ও আমার একদম সহ্য হয় না ডাক্তারবাবু, আপনি আমাকে সারান, বহুত কষ্ট পাচ্ছি। এই কথাটা সে বলে, তো তখন এইটা কি ধরতে হবে পেশেন্টটা? কি হবে? হ্যালো, কেউ বলতে পারবেন? তো তাহলে বলেই দেয়া যে রিপন স্যারও তো রয়েছেন। নার্কোটিক্স, নার্কোটিক্স অ্যাগ্রাভেশন। নার্কোটিক অ্যাগ্রাভেশন মিথ্যে নয় কিন্তু, হ্যাঁ ধরতে হবে। কোথায় পাবো? কোথায় পাবো? জেনারেটিসে আছে, জেনারেটিসে আছে নার্কোটিক অ্যাগ্রাভেশন, 1375 পাতা। একটু দাদা। 1375 পাতা। আচ্ছা, এরপরে হচ্ছে কি, ব্রান্ডি সহ্য হয় না। ব্রান্ডি, ব্রান্ডির নাম তো অনেকেই জানে। ব্রান্ডি সহ্য হয় না, কোথা পাবে বলো তো? ব্রান্ডি সহ্য হয় না, অনেকে বলে বিয়ার সহ্য হয় না। এগুলো তো গুরুত্বপূর্ণ জিনিস, বলে এগুলো পেশেন্ট। ব্রান্ডি সহ্য হয় না, কি হবে? কেউ বলবে? এটা ডিসঅর্ডার হবে স্যার, স্টোমাকে। হ্যাঁ হ্যাঁ, স্টোমাকে ডিসঅর্ডার। হুম। ওখানে আছে ডিসঅর্ডার, ওখানে ব্রান্ডি আছে স্টমাক? ওখানে বিয়ার আছে স্যার, ব্র্যান্ডি তো নেই। তাহলে আমি তো ব্রান্ডি চেয়েছি, আমি তো বিয়ার চাইনি। হুম, আমি যেটা চেয়েছি সেটা তো দিতে হবে। কোথায় পাওয়া যাবে? আরে বাবা, আমাদের ফেব্রুয়ারি ক্লাস তো প্রচুর হয়েছে। Bad effects of alcoholic beverages. হ্যাঁ, Bad effects of alcoholic beverages. কোথায় আছে? এই পাঠতেই থাকবে। ওরম না, ওরম বললে হবে না। বড়িকে আছে, কেন্দ্রীয় থাকবে হয়তো। কি আছে দেখতে হবে, দেখে বলতে হবে। ব্রান্ডি কথাটা বলেছি, বিভারেজ মানে আলাদা। অ্যালকোহলিক বিভারেজেস একটা সব ইয়েতে জেনারেল ভাবে এটাকে করে ব্যাড এফেক্টস। এটা কোথায় পাবো? এই বড়িকে একটা ইয়ে বললাম আগে। বড়িক না, বড়িক না, বড়িক না, আমরা কেন্টের বই থেকে করছি। 1344। 444 কি রুব্রিকটা কি? অ্যালকোহলিক ব্র্যান্ডি, কে অ্যালকোহলিক বলছেন কথাটা? কে বললেন কথাটা? বিপ্লব। কে বললেন আমি বুঝতে পারলাম না। বিপ্লব বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিকই হয়েছে। এইবার দেখি কে বলতে পারে, এইখানে আটকাবে আমি জানি। পান ও দোক্তা অসহ্য, পান ও দোক্তা অসহ্য, পান ও দোক্তা অসহ্য। এই পানটা কি করে আমি দেখবো? পান ও দোক্তা অসহ্য,
এনিওয়ান? পান ও দোক্তা অসহ্য, বোঝা যাচ্ছে? পানটাকে কে কি বলে আমার সেটাই দেখাই যাবে, দোক্তাটা একটু চিন্তা করলেই পারা যাবে, অসুবিধা হবে না। অমরদা, আপনার কল্যাণে জীবনে এটা প্রথম শুনলাম, কাজে আপনাকেই দাদা বলতে হবে। দেখি আরো কেউ বলে কিনা। আমার কল্যাণে না, এটা আমার স্যার দিয়েছেন, সেটাই আমি বলছি। আমার এখানে এখনো পর্যন্ত কিছু নেই, সবই স্যারের। যদি বলা হয় পান সহ্য হয় না, কি নেব? সে দোক্তার কথা পরে আসবে, দোক্তা জর্দার কথা পরে আসছি। পান সহ্য না, পান কথাটা যদি সহ্য নয়, পান যদি সহ্য নয়, তাহলে সেটা কি ধরবো কি? এনিওয়ান, যে কেউ, কে বলবেন? পান সহ্য হয় না। হ্যালো, দীপেন বলতে পারবে? স্যার পানটাকে না স্যার, হ্যাঁ, এটাও পানটা তো কে স্যার বলবে? টোবাকো, তো এটা এক ধরনেরই তো স্যার। হ্যাঁ, টোবাকোটা তো বলা যাবে। টোবাকোর সঙ্গে কি বলেছে? দোক্তা বলেছে। শুধু টোবাকো বললে তো হবে না। পান, জর্দা, গুটকা, হ্যাঁ, এগুলো সবই কিন্তু এই গ্রুপে পড়ে যাবে। টোবাকো পর্যন্ত ঠিক আছে, তারপরে কি ধরতে হবে এটাকে? স্টমাকে? ফুড দেখলাম স্যার, জেনারেলিটিতে দেখলাম নাই স্যার। ছেড়ে নেই, ঘোড়া ডিম আমি আছে নাই? আমি ঘোড়া ডিম অবশ্য Already আছে স্যার, তোমার আচ্ছা, আমি রেকর্ডিং করছি কি বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আর ডিস্টার্ব করবো না, সরি। স্যার কে বলবে? টোবাকো চুইং হবে? হ্যাঁ, টোবাকো হ্যাঁ, ভয় কিসের? আমি খেয়ে নেবো নাকি? ভয় কিসের? চিউইং হলো, এই চিউইংটা হচ্ছে ইয়ে দিয়ে হতে পারে, চিউইং বলে জর্দা হলেও হতে পারে, দোক্তা হলেও হতে পারে। এখন তো দোক্তা কেউ খায় না, খুব কম খায়, দোক্তা পাওয়াই যায় না। তারপরে ইয়ে হতে পারে, গুটকা গুলো খেতে পারে, এগুলো সবই কিন্তু ওই গ্রুপে পড়ে যাবে, চুইং গ্রুপে পড়ে যাবে। এবং এটা হচ্ছে টোবাকো অ্যাগ্রাভেশন, টোবাকো অ্যামোলেশনও আছে। পেশেন্ট বলে দাঁতের কষ্ট, দাঁতের ব্যথা, কি দাঁতের ফোলা, কি দাঁতের ইয়ে, ওটা মাজলে বা ওখানে ঠেকালে ঠিক হয়ে যায়। টোবাকো অ্যামোলেশন কিন্তু রেয়ার ঘটনা, কিন্তু টোবাকোতে বাড়ার সম্ভাবনা সবকিছুই বেশি। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখানে কমের ব্যাপারটাও আছে। আমি জীবনে এরকমও পেয়েছিলাম, স্মোকিং করলে তার কাশি কমে, সারা জীবনে ওই একটি পেয়েছিলাম, আর পাইনি। কিন্তু আমার মনে এমন স্মৃতি গেঁথে আছে, কেসটাকে সিপিআই দিয়ে সারিয়েছিলাম, অসাধারণ রেজাল্ট হয়েছিল, ওরে আমি ভাবতেই পারিনি সারবে। আমাদের তো প্রেজুডিস আছে যে সিগারেট খেলে সর্দি কাশি হবে, মিথ্যে নয়। আমাদের মেডিকেল সায়েন্স অনুযায়ী এটা মিথ্যে নয়, কিন্তু এটা কিন্তু 100% সত্যও নয়। হোমিওপ্যাথির দৃষ্টিভঙ্গি থেকে কোনো কিছুই নিশ্চিত নয়, এটাও হতে পারে, ওটাও হতে পারে, ক্ষতিও করতে পারে, ভালোও করতে পারে। এই জন্য বুঝে কাজ করতে। সাধারণত সিগারেটে ক্ষতি করে, সেই জন্য ক্ষতির কথাটা আমার মাথায় থাকে, কিন্তু ভালো করে আরাম দেয় এটা তো আমার মাথায় থাকে না। আমি এমনও দেখেছি কাশি, বরফ খেলে কাশি কমে যায়, অথচ ঠান্ডা জল খেতে পারছে না, ঠান্ডা জল খেলে কাশি বেড়ে যাচ্ছে। বরফ যদি একদম ইয়ে বার করে ডিপ
ইয়ে থেকে বরফ বার করে খাচ্ছে, ব্যাস কাশি কমে যাচ্ছে, অনেকক্ষণ কাশি বন্ধ থাকছে। এরকম অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে, ওই প্রচলিত হিসেব চলবে না হোমিওপ্যাথির ক্ষেত্রে। তাহলে কি হলো, এইটা একটা হলো। আরেকটা কি হবে, এইটাকে পানটাকে বলবি, পান সহ্য হয় না। সাগর থাকলে তো বাতাসা পাঠাতো, আমার তো আর বাতাসা নাই। পানটা কে বলবে, এনিওয়ান? পান সহ্য হয় না, কে বলবে? ওয়াহেদ বলতে পারবেন? ডাক্তার ওয়াহেদ? না স্যার, বলতে পারবো না স্যার। কি বাবা, বলছি স্যার পান তো আমরা সবাই দেখেছি, না বলার কি আছে? বলছি স্যার পানটাকে লিফি ভেজিটেবল ধরা যাবে? হ্যাঁ, ধরা যাবে না কেন? ভেজিটেবল, তাহলে স্যার ওই ভেজিটেবল কোথায় আছে? ফুডে, জেনারেলি ফুড অ্যাগ্রাভেশন ভেজিটেবলস। শুধু ভেজিটেবলস, আর কিছু নেই? খুলুন বইটা, খুলুন। গ্রিন। হ্যাঁ, গ্রিন হলে পরে পান হবে। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে পান হলো। এবার পানটা খেয়ে নিন, রাত্রিবেলায় হজম ভালো হবে। বুঝে গেল? আর পান ভুল হবে না। তাহলে আজকে আমরা এখানেই শেষ করে দিই। এই যেটুকু হলো, এটা নিয়ে কারো কিছু প্রশ্ন থাকলে, বক্তব্য থাকলে আমাকে বলতে পারেন। শেষেরটা কত পেজে ওটা, ফুড? পানটা 1364 কথা। ফুডের আন্ডারে, ফুডের আন্ডারে ভেজিটেবলসে ঢুকতে হবে। শেষেরটা স্যার দারুণ লাগলো। হ্যাঁ, শেষেরটা খুব ভালো লাগলো স্যার। হ্যাঁ, পান তো ভালো লাগবেই, খাওয়া দাওয়ার পরে পান খেতে কার ভালো না লাগে না? মুখরোচক, সবাই ভালো লাগবে। তো সবাইকে পান খাইয়ে ছাড়লাম, তাই না? হ্যাঁ স্যার। আজকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, উত্তর দেবো, আর নাহলে বন্ধ করবো। যতটুকু আলোচনা হলো, কেউ যদি কোনো প্রশ্ন করেন করুন, প্রশ্ন না থাকলে আমরা আলোচনা শেষ করব। কারো কি কোনো প্রশ্ন আছে? কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়েছে? মানটা কি হলো? মানটা 1364 পৃষ্ঠা, রেপার্টরি গ্রিন ভেজিটেবল নাকি? ভেজিটেবল লেখা হয়েছে, ব্র্যাকেটে গ্রিন। গ্রিন। ও আচ্ছা, ওখানে গ্রিন আছে। ভেজিটেবল। কেন্ট আমাদের মতো লোক নাকি? উনি একদম ঠিক দেবেন। গ্রিন কথাটা ব্র্যাকেটে ঢুকে দিয়েছি। কেন্ট তো কেন্ট ভাই। না, একটু যদি আমরা তাকে ফলো করতে পারতাম। মানে বেটল কিন্তু এখানে গ্রিন ভেজিটেবলস করেছে। আচ্ছা, হ্যাঁ, মানে বেটল কিন্তু ওরকম মেনশন করা না, গ্রিন ভেজিটেবলস করেছে। আচ্ছা হ্যাঁ, গ্রিন তো। আচ্ছা, ঠিক আছে। গ্রিন ভেজিটেবল অনেকে সহ্য হয় না, দেখবেন আমি পালং খেয়ে পরে গোটাটা বেরোয় বলবে, পালং আমার সহ্য হয় না, বলে তো আমার এই শাকটা সহ্য হয় না। এগুলো কি হবে? আবার ওই শাক হলে আবার জানতে হবে কোন শাকটা, আবার ওটা আবার জলের শাক কিনা, পুকুরের শাক কিনা, এসব জানাশোনার ব্যাপার আছে তো। আমাদের তো প্রতিটা পদে আমাদের শুধু খুঁচিয়ে খুঁচিয়ে বার করতে হবে কি আছে। ঠিকঠাক বার করতে পারলে রেজাল্ট আসবে, নাহলে কাজ করা হবে। আর কি অ্যালকোহল, ওটা কি বললেন? অ্যালকোহল সহ্য হয় না? ব্রান্ডি, ব্রান্ডি। হ্যাঁ, ব্র্যান্ডি সহ্য হয় না কি ওটা? অ্যালকোহলের আন্ডারই আছে, অ্যালকোহলের আন্ডারে ব্রান্ডি অনেক ধরনের আছে, ওখানে হ্যাঁ, তো ওটা কি বলতে হবে কি? অ্যালকোহল কেন অ্যালকোহলিক ব্রান্ডি বোধ হয় এইভাবে আছে বোধ হয়। অ্যাগ্রাভেটস তো নাকি? হ্যাঁ, অ্যাগ্রাভেশন তো বটেই। আচ্ছা, কেন টলারেট ওখানে তো বোঝা যাচ্ছে আমাদের ডিসঅ্যাগ্রি অ্যালকোহল, ওগুলো তো হবে না যে? হ্যাঁ, ওই একই একই কথা, একই কথা, কথায় কোনো কথা। অমরদা, হ্যাঁ ঠিক আছে। ওই জলের শাক হলে আবার ওই নেট্রাম সালফেট দিকে ভাবতে হবে, তাই তো? হ্যাঁ, মানে হতে পারে, মানে মেবি হতে পারে। আমাদের শান্তি নেই তো, আমাদের শান্তি নেই। এক পেশেন্ট বলছে তুমি কি খেতে ভালোবাসো? এই কত 14-15 বছরের বাচ্চা, কি খেতে ভালোবাসো?
তো সে বলছে বলে আমি তেতো খেতে সবচেয়ে ভালোবাসি। তা আমি তো আগে তো বোকা ছিলাম, এখন একটু শেয়ানা হয়েছি পেশেন্টের পাল্লায় পড়ে। তা আমি তাকে আগে হলে লিখতাম যে ডিজায়ার বিটার, এক কথায় দুম করে সে বলছে আমি ইয়ে খেতে ভালোবাসি। তা আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি কবে থেকে খেতে ভালোবাসো? আমি তো এইসব প্রশ্নগুলো করি তো আজকাল। তখনও বলছে যে আমার ছোটবেলায়, ওর মা বলছে ছোটবেলায় ওর ইয়ে হয়েছিল, ওই গায়ে সব ইয়ে বেরিয়েছিল, পুষ্টুস রক্ত এসব হয়েছিল, ফোড়াফুড়ি অনেক কিছু হয়েছিল। ডাক্তারবাবু ওগুলো সব ওই ইঞ্জেকশন করে টোরে মলম ফলম লাগিয়ে সারিয়েছে অনেক কষ্টে। তা তখন ডাক্তারবাবু বলেছিল যে তখন তেতো খেত না, তেতো খেলে রক্ত পরিষ্কার হবে আর এগুলো হবে না। এইবার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে এইখানে এই যে তেতোটা খাচ্ছে, আমাদের তো এগুলো শেখানো হয় না। হ্যাঁ, এগুলো তো শেখানো হয়, তো এরকম বললে পরে লিখে দেবে তা তো নয়। আসলে কেন সে ওর ভালোবাসছে জানতে হবে। তাহলে এখানে ভালোবাসাটা কন্ডিশনাল হয়ে গেল, এটা কোনো গুরুত্ব নেই, কিন্তু আবার এটা একটা গুরুত্ব আছে। ও এখন সবচেয়ে বেশি ভালোবাসে, তার গুরুত্বটা কোথায় এই জায়গাটা একটু দেখে নিতে হবে। এটা কিন্তু তার ফিক্সড আইডিয়া হতে পারে, ফিক্সড আইডিয়া হতে পারে, কারণ ব্যাপার হচ্ছে ওই যে তার মাথায় ঢুকেছে যে এটা ইয়ে করলে রক্ত পরিষ্কার হবে, এটা মাথায় ঢুকেছে। সে তার বোঝে না যে মলম দিয়ে আর ইঞ্জেকশন করে যেটা ঢোকানো হয়েছে ভেতরে, রক্তকে আরো বেশি দূষিত করা হয়েছে, সেটা তো সে বোঝে না। তার ফলে ব্যাপারটা হচ্ছে কি যে এইখানেও কিন্তু আমাদের পেশেন্টের কাছ থেকে রুব্রিক নেওয়ার সময় বা সিমটম নেওয়ার সময় এই জায়গাগুলো বুঝতে হবে। খেতে চাইছে বলে আমি লিখে নেবো ডিজায়ার ইয়ে বিটার। আমি কতবার ঠকেছি, আচ্ছা ঠকেছি। ফলে এগুলো একটু সতর্ক হয়ে নিতে হবে। ওই জন্য বললাম না যে প্রতি পদে আমাদের বিপদ, কখন কোন ফাঁদে পড়ে যাবো ভুল হয়ে যাবে। হোমিওপ্যাথি ওষুধ মানে কি বলবো, ভুল করাটাই তো স্বাভাবিক। ধন্যবাদ দাদা, এই আপনার জন্য এগুলো ওদের ঝালাই হচ্ছে, এগুলো ঝালাই হচ্ছে। ঝালাই আমারও হচ্ছে, একা হচ্ছে না। না, আপনার ঝালাই না হলে চলে যাবে, কিন্তু আমাদের ঝালাই না হলে তো না, এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। একটা 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 বাটি প্রতিদিন যদি একটু মাঝামাঝি হয় তাহলে বাটিটা চকচকে থাকবে, আর মাঝে মাঝে মাজলে পরে বাটিটা চকচকে থাকবে। একটা আইন আছে জানিস, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, সিএমই। ওই রেজিস্ট্রেশন 5 বছর অন্তর অন্তর নবীকরণ করতে হবে, সিএমই এটা দেখাতে হবে। ওটা কি করেছে নাকি ওরা? আসছে সেন্ট্রাল কাউন্সিল থেকে। আর দূর বেটা, আমার করে দিলে আমি কোর্টে যাবো, আমরা ততদিনে মরে যাবো না, ততদিন বাঁচবে কিনা তার ঠিক নেই। আবার যে আনছে সে তো 5-6টা, যে আনছে সে তো 5-6টা ওষুধ দেয় রে। পূর্বপুরুষের তার পূর্বপুরুষ থেকে এরকম দিয়ে আসছে সে, তার বাবা দিত সেও দেয়, সে বলে তার লাভ নেই কিছু। ঠিক আছে, আমরা তাহলে বন্ধ করে দিই। সে আবার অর্গানুনের হেড অফ দি ডিপার্টমেন্ট। হ্যাঁ, আর চেপে যা। হ্যাঁ।